হ্যালো বন্ধুরা, আমি অমিত আছি তোমাদের সঙ্গে। আর তোমরা শুনছো ভৌতিক কথা, কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে। সঙ্গে রয়েছে নেহা। ওয়েলকাম ব্যাক। আজকে তোমরা একটা না দুটো না বেশ কয়েকটি ঘটনা শুনতে চলেছ এবং প্রত্যেকটি ঘটনাই একদম দারুণ হতে চলেছে। তাই বলবো চুপটি করে বসে পড়ো, কানে টুক করে হেডফোনটা গুজে নাও, একদম দেরি করো না, সিট বেল্ট বেঁধে নাও। এখন আমরা পাড়ি দেব ভূতের রাজ্যে। অবশ্যই তোমরা সিট বেল্ট বেঁধে নিও কিন্তু, আর বেশি বেশি করে লাইক কমেন্ট করে দিও। তোমরা কিন্তু লাইক কমেন্ট করছো না, আমি কিন্তু রাগ করবো এবার। যাই হোক, মজা করলাম, অবশ্যই করে দিও তাও। চলো এবার আমরা পাড়ি দিই ভূতের রাজ্যে। দাদা আবারও কিছু ভুতুরে ঘটনা বলতে চাই। আগের বারে যে ঘটনা পাঠিয়েছিলাম আমার খুব ভালো লেগেছে যে তুমি সবাইকে শুনিয়েছ। তাই ঘটনাটা আমার বন্ধুর সাথে ঘটে যাওয়া একটা ভয়ঙ্কর সত্যি ঘটনা। ঘটনা শুরুর আগে কিছু কথা আমি তোমাকে বলতে চাই। সেটা হচ্ছে, এই ঘটনার স্থান কাল পাত্র আমি কিছুই উল্লেখ করছি না, তাতে সমস্যা হতে পারে। সালটা ছিল 2019। তখন আমার বন্ধু কাঠের কাজ করত। আমার বন্ধুর নাম হলো সঞ্জয়। ওর পরিবারে ওর এক বোন আর ওর মা। ওদের খুব কষ্টের দিন যায়। ওর বাবা ছিল না, উনি অ্যাক্সিডেন্টে 2006 সালে মারা যান। ওর বোন যখন স্কুলে পড়তো তখন একটি ছেলের সাথে ওর রিলেশন হয়। নর্মালি সব রিলেশনে যেমন হয় আর কি, ওরা দেখা করত, ঘুরতো ফিরতো, সবই করত। হঠাৎ একদিন এই ব্যাপারটা সঞ্জয় জানতে পেরে তার বাড়ির লোককে সবটা জানায় এবং মেয়েটাকে মারধরও করে বাড়ি থেকে। তার মা যখন জিজ্ঞেস করে তখন জানা যায় ছেলেটার বাড়ি হলো পটাশপুর নামক একটা জায়গায়। এরপর সঞ্জয় ছেলেটার গ্রামে গিয়ে সব খোঁজখবর নিল যে ছেলেটার বাড়ির লোকজন কেমন বা তার ব্যবহার বা আচরণ কেমন। তখন সঞ্জয়ের খুব ভালোই লাগলো। ছেলেটির ঘর বাড়ি জায়গা জমি সব ছিল, আর ছেলেটির বাড়ির নামডাক ছিল সেই গ্রামে। বাড়ি এসে তার মাকে সব ঘটনা বলল। তার মা তখন তাদের আত্মীয়দের একদিন ডেকে পরামর্শ নিল সবার কাছ থেকে। মেয়েটাকে সবাই জিজ্ঞেস করলো যে ছেলেটাকে কি তার পছন্দ। মেয়েটা তখন তাদের জানায় যে ছেলেটাকে তার পছন্দ। এরপর এক শুভ দিন দেখে মেয়েটার সাথে ছেলেটার বিয়ে দিয়ে দিল। বিয়ের পরদিন যখন বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাবে, সেদিন সে দাদাকে ধরে খুব কাঁদল। যে বোনকে ছোট্টবেলা থেকে চোখের আড়াল করেনি, সেই বোনকে আজ নিজের বাড়ি থেকে শ্বশুর বাড়ি পাঠাতে হচ্ছে। ঘটনাটা শুরু হয় এখান থেকেই। যখন মেয়েটা বাড়ি থেকে বেরিয়েছে তখন একটি কালো বিড়াল তার পায়ের কাছ থেকে দৌড়ে চলে গেল। সেটা দেখে কেউ অতটা মাথায় নিল না। মেয়েটার শ্বশুরবাড়িতে 1 মাস সবাই তার সাথে খুব ভালো ব্যবহার করল। একদিন দুপুরে সঞ্জয় ভাত খেতে বসেছিল। সেদিন সে আবার কাজে যায়নি। তখন সঞ্জয়ের বোনের কল আসে। সঞ্জয়ের বোন কেঁদে বলে, দাদা দাদা আমাকে ওরা খুব মেরেছে রে। তখন সঞ্জয় বলল, কেন রে বোন, কি হয়েছে, খুলে বল। তখন সঞ্জয়ের বোন বলল, দাদা বিয়ের সময় যে মা আর জেঠুর কথা হয়েছিল যে ছেলেকে হাতের আংটি আর 50,000 টাকা নগদ দেবে, তার জন্যই আমাকে খুব মেরেছে রে দাদা। আর বলেছে বাপের বাড়ি গিয়ে যেটা দেওয়ার কথা ছিল তোর মায়ের কাছ থেকে নিয়ে আসবি, না হলে তোকে বাড়িতে ঢুকতে দেব না। তখন সঞ্জয় তার বোনকে বলে, তুই বাড়ি চলে আয়। তখন সঞ্জয় তার জেঠুকে আর তার মাকে সব কিছু জানায়। জামাইকে ডেকে বলে যে কিছুদিন টাইম দাও, সব টাকা দিয়ে দেব, কিন্তু আমার মেয়েকে কিচ্ছু বলো না। মেয়েটা তখন ছেলেটাকে বলে, তুমি তো আমাকে ভালোবাসতে তাই না, তাহলে কি টাকার জন্য ভালোবেসেছিলে আমাকে? ছেলেটা তখন বলে, দেওয়ার কথা ছিল তো দিতে হবে, ব্যাস, আমি অন্য কিছু শুনতে চাই না। সঞ্জয় তখন তার বোনকে বলে, কাঁদিস না রে বোন, কাঁদিস না, আমার কাছে এতটা টাকা ছিল না যে জামাইকে যেটা দেওয়ার কথা ছিল সেটা দিতে পারবো। বোন বলে, আমি জানি রে দাদা, তুই কত কষ্ট করে সংসার চালাস, তোকে দিতে হবে না, ওকে আমি যা হোক করে মানিয়ে নেব। তখন মেয়েটা শ্বশুর বাড়ি চলে যায়। মেয়েটার শ্বশুরবাড়িতে রোজ ওকে মারধর করত এবং কোনো কোনো দিন আবার খেতেও দিত না। এই করে দিন কাটছিল সঞ্জয়ের বোনের। একদিন হঠাৎ সঞ্জয়ের বাড়িতে কল আসে যে আপনার মেয়ে হসপিটালে ভর্তি আছে। সঞ্জয় কাজ থেকে ফিরে এসে তড়িঘড়ি করে হাসপাতালে পৌঁছায়। গিয়ে দেখে
মেয়েটার মাথা মেরে ফাটিয়ে দিয়েছে। আর ডাক্তারবাবু সঞ্জয়কে ডেকে বলেন, এমনভাবে মেরেছে যে বাঁচানো অসম্ভব। আর বোন ছিল 5 মাসের প্রেগনেন্ট। এমন নিষ্ঠুর ওরা এমন নিষ্ঠুর যে এমনভাবে মেরে হাসপাতালে ভর্তি করে পালিয়ে গেছে। কিছুদিন চিকিৎসা চলে, কিন্তু পেটে লাথ মারার কারণে বাচ্চাটাকে বাঁচানো যায়নি। কিছুদিন পর বোন সুস্থ হলো, বোনকে বাড়ি নিয়ে এলো। বোন যেন সবসময় মনমরা হয়েই বসে থাকত। সঞ্জয় তার বোনের কাছে বসে বলল, আর ওই বাড়িতে তোকে পাঠাবো না রে। একদিন সঞ্জয় আর তার মা কুটুম বাড়ি গিয়েছিল, আর সেই দিন বোন বাড়িতে একাই ছিল। তখন বোনের বর বাড়িতে আসে। সঞ্জয়কে তার পাড়ার লোকজন ফোন করে জানায়, তোর বাড়িতে তোর বোনের বর এসেছে। তখন সঞ্জয় ভয় পেয়ে তার বোনকে কল করে, কিন্তু কলটা ওর বোন তোলে না। তখন সঞ্জয় তড়িঘড়ি করে বাড়িতে আসে। এসে দেখে তার বোনের গলা কাটা আর পায়ের হাতের শিরা কেটে দিয়েছে। এরপর পাড়ার লোক জড়ো হয়ে লাশটাকে বাইরে এনে শোয়ালো। পুলিশকে সব ঘটনা জানানো হলো। ছেলেটা উধাও আর তার বাবা মাও পালিয়ে গিয়েছে। সঞ্জয় এবং তার মা কান্নায় ভেঙে পড়ে। সবাই এটাই বলছে যে কি এমন দোষ করল মেয়েটা যে বাড়িতে এসে মেয়েটাকে খুন করে চলে গেল। সঞ্জয় তার বোনের দিকে তাকালো। সঞ্জয় এমন অনুভূতি করছে যে ওর বোন যেন কিছু বলতে চায়। চোখ খোলা, যেন ওর দিকেই তাকিয়ে রয়েছে সেদিন। এরপর সমস্ত কাজ সম্পূর্ণ করল। ওর ঠিক 7 দিন পর আজব ঘটনা শুরু হতে থাকলো। সঞ্জয় যখন শুতে যায় তখন সে বোনের কথাই ভেবে শোয়। সেদিন তার ঘুম আসছিল না। রাত মোটামুটি 12টা 50। তখন ছিল গরমকাল, মাথার ওপরে পাখা চলছিল। কিন্তু হঠাৎ সঞ্জয়ের রুমটা যেন হিমশীতল ঠান্ডা হয়ে গেল। হঠাৎ সঞ্জয়ের পায়ে কে যেন হাত রাখল, আর হাতটা বরফের মতো ঠান্ডা। সঞ্জয় যখন দেখল তার পায়ের কাছে কেউ নেই, সে ভয়ে রুমের চারিদিকে দেখল, কিন্তু না, কেউ ছিল না। সঞ্জয় যখন চোখটা বুঝল তখন একটি আওয়াজ পেল, খুব চেনা আওয়াজ। তার কানের কাছে যেন বলছে, দাদা, আমার নুপুরটা ফেরত দে। সঞ্জয় হাত পা নাড়াতে পারছিল না। আবার কানের কাছে যেন কেউ বারবার বলছে, আমার নুপুরটা ফেরত দে দাদা, আমার নুপুরটা ফেরত দে। কথাটা যেন ফিস ফিস করে বলে চলেছে। সকাল হতে মনে মনে ভাবল, আমার কাছে বোনের নুপুর রয়েছে। সেদিন কাজে গিয়ে আবার রাতে এসে মাকে বলল, মা জানো, রাতে বোন আমার কানের কাছে এসে বলল আমার নুপুরটা দে। তখন মা বলল, ও তুই স্বপ্নে দেখেছিস হয়তো, বোনকে মনে করিস তো তাই জন্য। আবার আমি খাওয়া দাওয়া সেরে শুতে গেলাম। আবার সেই একই টাইমে পা হাত পা যেন জাপটে ধরেছে, আর কানের পাশে এটাই বলে চলেছে, আমার নুপুরটা ফেরত দে দাদা, দাদা, আমার নুপুরটা ফেরত দে। তারপরে সঞ্জয় খুব ভয় পেয়ে গেল। সঞ্জয় মনে মনে ভাবল যে আমি তো বোনের কাছে কোনো দোষ করিনি, তাহলে বোন আমাকে নুপুর ফেরত দেওয়ার কথা কেন বলছে। হঠাৎ সঞ্জয় দেখল এ যেন দরজার কাছে চুল ছেড়ে বসে আছে, চোখে যেন তার লাইট জ্বলছে, আর বলে চলেছে, দে, আমার নুপুরটা ফেরত দে, আমার নুপুরটা ফেরত দে। সঞ্জয় সকাল হওয়ার অপেক্ষায় ছিল, না পারছে বাড়ির বাইরে বেরোতে, না পারছে উঠে বসতে। সঞ্জয় তখন বলল, বোন, তুই এখানে কি করে? তখন বলে, আমার নুপুরটা ফেরত দে। তুই আমার নুপুর কেন নিবি? দে, আমার নুপুরটা ফেরত দে। বলে এক সময় হাওয়ায় মিলিয়ে যাওয়ার মতন হলো। সঞ্জয় সকালে তার পাড়ার একজন ঝাড়ফুঁক করে সঞ্জয়ের সম্পর্কে কাকু হয়, তাকে যখন সব ঘটনা খুলে বলল, তখন সে বলল, হতে পারে সে তোর বোন, তার আত্মঘাতীতে মৃত্যু, আর মরার পর কেউ কারো হয় না, সে বোন হোক বা যেই হোক। তুই কি ওর কাছ থেকে কিছু নিয়েছিলি? তখনও বলল, হ্যাঁ, ওর পায়ের যে নুপুর আমি ওর কাছ থেকে নিয়েছিলাম, আর নুপুরটা এখন আমার কাছে নেই, কারণ হাসপাতালে যখন বোন ভর্তি ছিল সেই সময় আমি ওটা বেচে দিয়ে কিছু টাকা নিয়েছিলাম ওর চিকিৎসার জন্য। তখন তার কাকু বলে যে তুই নুপুরটা না দিলে সে তোকে ছাড়বে না, তার আত্মা শান্তি পাবে না। সঞ্জয় তখন সেই দোকানে গিয়ে নুপুরটা ফিরিয়ে নিয়ে এসে সেই রাতেই ঠিক 12:30টার পর এক হাত গর্তে একটা কাগজে লেখে, আমি তোর নুপুর ফেরত দিলাম, আর কিছু মন্ত্র পড়ে
ওই গর্তটার মধ্যে নূপুরটা দিয়ে চাপা দিয়ে দিল। সেই মুহূর্তে সেখান থেকে যেন একটা ঠান্ডা হাওয়া গা ভেসে চলে গেল। আর তার পরদিন থেকে সঞ্জয় কোনো কিছুর আওয়াজ পায় না। হ্যাঁ, কখনো কখনো সঞ্জয় বলে যে সে তার বোনকে দেখতে পায়। দাদা, এই ছিল আমার বন্ধুর সাথে ঘটে যাওয়া কিছু ভৌতিক ঘটনা। নিশ্চয়ই তোমার ভালো লাগবে, আর ভালো লাগলে তোমার চ্যানেলে পড়ে শুনিও দাদা। ইতি মোহন পাত্র। তো বন্ধুরা, এই ছিল প্রথম ঘটনা। আশা করছি ঘটনাটি তোমাদের ভালো লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দাও। তোমাদের মধ্যে অনেকেই বলতে পারো যে দাদা, এখানে তো ভৌতিক বিষয়টা কম আছে, বাট কিছু ঘটনা আছে যেগুলোর তুমি যদি প্রথম থেকে না শোনো তাহলে সেই ঘটনায় আদতে কী ঘটলো সেটাই তোমরা বুঝতে পারবে না, বা তোমাদের ভালো ফিল হবে না। মনে হবে যে এই শুরু হলো এই শেষ হয়ে গেল। তো ঘটনাটা যে পাঠিয়েছে সে খুব সুন্দর করে লিখে পাঠিয়েছে, আমি অ্যাপ্রিসিয়েট করছি। তোমরাও যদি এরকম ঘটনা শেয়ার করতে চাও তাহলে অবশ্যই আমাদের সাথে শেয়ার করতে পারো। আমাদের সাথে শেয়ার করা একদম ইজি। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক তোমরা ডেসক্রিপশান সেকশনে পেয়ে যাবে। তো আর দেরি কিসের, তাড়াতাড়ি কন্ট্যাক্ট করে নাও। আর একটা কথা, ভৌতিক কথা কিন্তু কোনো রকম অন্ধবিশ্বাস, কোনো রকম কুসংস্কার বা কোনো রকম নেগেটিভিটিকে প্রচার করে না। ভৌতিক কথার কাজ শুধুমাত্র মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা সবার সামনে তুলে ধরা, নচেত আর কোনো উদ্দেশ্য নেই। তো আর কথা বাড়াচ্ছি না, এবার আমরা শুরু করছি পরের ঘটনা। আমি সৌমিত্র। আজ আমি আমার নিজের জীবনে ঘটে চলা একটা ঘটনা তোমার সাথে শেয়ার করব। অঙ্কের সূত্র দিয়ে তো আমরা অনেক অঙ্ক সমাধান করে নিতে পারি, কিন্তু জীবনের অনেক অঙ্কই আমরা সমাধানে ব্যর্থ। চলো আমার জীবনের এক উত্তর না মেলা অঙ্কের ঘটনা তোমাদের শোনাই। আচ্ছা, সোনার গহনা পরিধান করতে কে না ভালোবাসে? আমরা সকলেই সোনার গহনা ভালোবাসি। ঠিক আমার ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। ছোটবেলা থেকেই খুব ইচ্ছে ছিল আমি হাতে সোনার ব্রেসলেট পরব। আমি মাকে বলি এবং যথারীতি মা 2012 সালে আমাকে একটা ব্রেসলেট বানিয়ে দেয়। আমি গভীর আনন্দের সঙ্গে সেটা নিয়ে নিজের হাতে পরিধান করি। সবসময় নিজের সাথে সাথেই নিয়ে যেতাম। কিন্তু এই ব্রেসলেটটি যে আমার জীবনে এত বড় প্রভাব ফেলবে সেটা আমিও আমার পরিবার স্বপ্নেও কল্পনা করিনি। ঘটনা শুরু হয় ব্রেসলেট কেনার 3 মাস পর থেকে। দিনের বেলা ব্রেসলেটটি ভীষণভাবে চমকাতো এবং আমি লক্ষ্য করতাম ব্রেসলেটটা দিন দিন আমার হাতে টাইট হতে লাগলো, যেন আমার হাতে কেউ চেপে দিচ্ছে। মাঝে মাঝে রাতে যখন ঘুমিয়ে থাকতাম মনে হতো ব্রেসলেটটি কেউ টানছে। মনের ভ্রম বলে আমি প্রায়ই সেটাকে গুরুত্ব দিতাম না, কিন্তু এইবার যা ঘটল সেটাই গুরুত্ব না দিয়ে থাকতে পারলাম না। রাতটা ছিল অমাবস্যার। রাতের অন্ধকারে ভয়ানকভাবে কালো। আমি রাতের খাবার সেরে ঘুমিয়ে পড়েছি দাদার সঙ্গে। হঠাৎ রাত 1:30 নাগাদ আমি এক স্বপ্ন দেখি। আমার বাড়ির গলির জানলার পাশে কেউ একজন চেয়ারে বসে আছে উল্টোভাবে, অর্থাৎ তার চেয়ারটি আমার দিকে ঘোরানো। সে তার হাতে কি যেন একটা নিয়ে একভাবে তাকিয়ে আছে এবং এক বিকট হাসি তার মুখে। ভালোভাবে লক্ষ্য করে দেখি তার হাতে যা রয়েছে তার অন্য কিছু না, আমার ব্রেসলেটটি। এই দৃশ্য দেখে আমি তৎক্ষণাৎ এক লাফে ঘুম থেকে জেগে উঠে বিছানায় বসে পড়ি এবং বাথরুম যাওয়ার জন্য বিছানা থেকে নামি। ঘরের দরজা খোলার সঙ্গে সঙ্গে আমি যে দৃশ্য দেখি তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখি গলির জানলার পাশে এক লাল টুকটুকে শাড়ি পরা এক মেয়ে, যার সারা শরীর ফ্যাকাশে, মনে হচ্ছে যেন নববধূর মতো, এবং ভালোভাবে লক্ষ্য করে দেখি তার পা উল্টানো এবং মাটি থেকে কিছুটা ভাসমান। সে হাতে ব্রেসলেটটি নিয়ে অদ্ভুতভাবে হেসে যাচ্ছে। এই দৃশ্য দেখে আমি সেখানেই অজ্ঞান হয়ে পড়ি। সকালে আমার যখন জ্ঞান ফিরল আমি নিজেকে আমার ঘরের বিছানায় আবিষ্কার করি। পাশে আমার পরিবারের সবাই ছিল, আর একজন ডাক্তারও। এই ঘটনার পর আমি ভীষণভাবে ভয় পাই এবং অসুস্থ হয়ে পড়ি। এক জেঠু আমায় ঝাড়ফুঁক করে ভয় কাটিয়ে দেন এবং ওষুধপত্র খেয়ে 2 সপ্তাহ আরাম করে আমি আবার নর্মাল হয়ে যাই। পরে বাবা এক কবিরাজের কাছে ব্রেসলেটটি নিয়ে গেলে আমরা যা জানতে পারি তা হয়তো আমরা কোনোদিনই ভুলব না। কবিরাজ ব্রেসলেটটি চালান দিয়ে বলেন,
ব্রেসলেটটি যেই সোনা গলিয়ে তৈরি করা হয়েছিল সেই সোনা এক নববধূর কন্যার ছিল। মেয়েটি পরিবারের চাপে বিয়ে করে, কিন্তু সে কোনোভাবেই বিয়ে মেনে নিতে পারেনি। বিয়ের বৌভাতের দিন মেয়েটি মধ্যরাতে শ্বশুর বাড়ি থেকে পালিয়ে স্থানীয় এক বিলে বিয়ের শাড়ি ও গয়না সমেত নববধূ সাজেই জলে ঝাঁপ দিয়ে মারা যান। বিশ্বাস করুন, ওই ঘটনার আজ থেকে 12 বছর হয়ে গেল। এই ঘটনার পর আমি আজও নিজের শরীরে 1 গ্রামও সোনা ছোঁয়াইনি। শুধু হাতে রয়েছে এক জ্যোতিষ স্যারের দেওয়া মন্ত্র বলে সমৃদ্ধ স্টিলের বালা। ঘটনাটা হয়তো বেশ বড় হয়ে গেল, তবুও আমার বিশ্বাস দাদা, তুমি ধৈর্য সহকারে গোটা ঘটনাটি পড়েছ। ঘটনাটি ভালো লাগলে জানাবেন, খারাপ লাগলেও জানাবেন। খারাপ হলে পরের বার থেকে ভুল ত্রুটি সংশোধন করে আরও ভালো কিছু আপনাদের উপহার দেব। ভুল ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। শুভরাত্রি। সত্যি দ্বিতীয় ঘটনাটা খুবই ডেঞ্জারাস ছিল। সত্যি বলছি, ঘটনাটা যখন পড়ছিলাম আমার গায়ে একটা আলাদা রকম সেন্সেশন হচ্ছিল। কাটা দিলে যেরকম একটা ফিল হয় না, সেরকম মনে হচ্ছিল। যদিও সত্যি কথা বলতে কাটা দেয়নি, বাট সত্যি বলছি ওরকম একটা ফিল হচ্ছিল। যাই হোক, আশা করছি তোমাদের ভালো লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দাও। তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যাও। অবশ্যই বেশি বেশি করে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। এরপরে যে ঘটনা আছে সেটা একটা গ্রামের ঘটনা বলতে পারো, কিন্তু সেই ঘটনা বলার আগে তোমাদের আমি একটা ছোট্ট ঘটনা বলে নিতে চাই। সেই ঘটনাটা হচ্ছে একটা হাসপাতালকে কেন্দ্র করে। তো আমার পরিচিত একজন বলতে পারো, সে নার্সের চাকরি করে, একটু বয়স্কই ধরে নাও। তো তার কাছে আমি একটা এক্সপিরিয়েন্স শুনলাম তার। সে কলকাতার খুব নামি দামি একটা হাসপাতালে কাজ করে, যেটা আমি তোমাদেরকে এখানে কোনোভাবেই বলতে পারবো না, তাহলে অনেক সমস্যা হবে। তো সে যখন প্রথম জয়েন করে তখন সে জেনারেল ওয়ার্ডে পেয়েছিল। তো প্রথম সেই হাসপাতালে সে যখন কাজে ঢোকে তখন সে এইসব বিষয়ে কিচ্ছু জানতো না। বাট এরপরে কিন্তু যখন সেখানে থাকতে থাকতে তার বার্ন ওয়ার্ডে ডিউটি পড়ল, তখন তার জীবনে এমন একটা ঘটনা ঘটে গেল, সেটার জন্য সে এখনও ডিউটি করার সময় ভয়ে ভয়ে থাকে। এবং এটা শুধু তার সাথে না, প্রত্যেকটা নার্সই হয়তো তার জীবনে এমন কিছু ফিল করে বা এমন কিছুর সম্মুখীন বারে বারে হয়। কেউ কেউ হয়তো খুব কম হয়, আবার কেউ কেউ হয়তো হয় না। বাট আমি বলছি 99% নার্সদের সাথে হয়তো এমনটা হয়, যতটা আমি শুনেছি আর কি। তো সেখানে তার নাইট ডিউটি পড়েছিল অ্যাজ ইউজুয়াল। দিনের বেলা তো এরকম ঘটনা ঘটা সম্ভব না, তার নাইট ডিউটি পড়েছে। সে সেখানে গিয়েছে কাজ করতে। হঠাৎ করে একটা এমার্জেন্সি পেশেন্ট ঢুকলো। আগের যে নার্স আছে, মানে তার আগে শিফটে যে ডিউটি করতো, তার কাছে সে সব কিছু বুঝে নিল, যে কার কি ওষুধ কী দেওয়া হয়েছে না, যেগুলো যারা নার্সে কাজ করে তারা জানে। ডাক্তারবাবুরা দেখে যাওয়ার পর সমস্ত ওষুধপত্র দিয়ে সে তার জায়গায় শুতে গেছে। মানে শুতে গেছে বলতে হয় না যে একটুখানি বিশ্রাম নিয়ে নেবে, শোয়া তো সম্ভব না, কারণ 2 ঘন্টা পর হয়তো কারো 1 ঘন্টা পরে ওষুধ আছে। তো সে দেখতে পাচ্ছে তার যে ওয়ার্ড, সেই ওয়ার্ডের এক কোণে হাঁটু মুড়ে বসে আছে। এবং সেই মহিলাটার সেখানে বসে থাকা মানে একদমই পসিবল না, কারণ ওখানে যারা যারা আছে সবাই তো পেশেন্ট, এবং বাকি যারা ছিল তারা তো অন্য জায়গায় তাদের বসার জায়গায় বসে আছে, কেউ একটু শুয়ে আছে, বাট প্রত্যেকেই জেগে। তো সে দেখছে ওই রুমের এক কোণেতে একজন হাঁটু গেড়ে বসে আছে। সে রীতিমতো ভয় পেয়েছে। সে বলছে কে, কিন্তু সে জোরে কথা বলতেও পারছে না, কারণ অন্য পেশেন্ট যারা ছিল তারা জেগে যাবে। সে তার পাশের কলিগকে বলেছে, দেখ ওই কোনায় কি একটা বসে আছে, দেখ না। কিন্তু উনি বাদ দিয়ে আর কেউই সেই মহিলাটাকে দেখতে পাচ্ছে না। এরকম চলতে চলতে একটা সময় পর সে দেখলো যে সেই মহিলাটা সেখানে নেই, উধাও হয়ে গেছে। কিন্তু এরপর তার জন্য যে চমক অপেক্ষা করছিল সেটা সে কোনো দিনও কল্পনা করতে পারেনি। যে মহিলাটাকে সে ওইখানে বসে থাকতে দেখেছিল, সেই মহিলাটা আর কেউ না, সেখানকারই পেশেন্টের মধ্যে একজন, যে অলরেডি বেডে শুয়ে আছে এবং সে আর জীবিত নেই। অর্থাৎ একটু আগে যে মহিলাকে ওখানে বসে থাকতে দেখল, সে অলরেডি আগেই মারা গেছে। এই ঘটনাটা শোনার পর সত্যি বলছি আমি প্রচণ্ড পরিমাণে অবাক হয়েছিলাম, যে আমাদের জীবনে আমরা কত কিছুই না ফেস করি। সত্যি কথা বলতে অমিত,
তোমাকে এই ঘটনাটা আমি শেয়ার করলাম, যেটা হয়তো আমার একদমই শেয়ার করা উচিত হলো না। তুমি অবশ্যই হাসপাতালের নামটা হাইড রেখো, যাতে তোমারও কোনো সমস্যা না হয় এবং আমারও কোনো সমস্যা না হয়। খুব ছোট্ট একটা এক্সপিরিয়েন্স তোমার সাথে শেয়ার করলাম। আমার জীবনে এরকম অনেক এক্সপিরিয়েন্স আছে যেগুলো আমার ডিউটি চলাকালীন আমার সাথে ঘটেছে। যাই হোক, এই নিয়ে আর কিছু বলবো না। একটাই রিকোয়েস্ট, তুমি সব কিছু গোপন রেখো, ভালো থেকো। তো বন্ধুরা, এই ছিল একটা হাসপাতালের ঘটনা। খুব পপুলার একটা হাসপাতাল, যেটার নাম সত্যিই আমি নিতে পারছি না। তো তোমরা অবশ্যই বেশি বেশি করে লাইক করে দিও, কমেন্ট করে দিও। চলো এবার আমরা যে ঘটনার কথা বলছিলাম সেই ঘটনায় চলে যাই। হ্যালো অমিতদা ভাই, মহাদেবের আশীর্বাদে আশা করি তুমি খুব ভালো আছো। দাদা, আমি মামুন বলছি নবদ্বীপ থেকে। আজকে আমি তোমাকে একটা ছোট্ট ঘটনা বলতে চাই, যেটা আমার বোনকে নিয়ে। ঘটনাটা ঘটেছিল যখন ওর বয়স ছিল 9 বছর। এই ঘটনা ঘটার পর আমার সত্যি খুব কষ্ট হয়েছে। বুঝতে পারিনি এমনটাও হবে ওর সাথে। বনুর স্কুলে গরমের ছুটি চলছিল। মা বাবাকে খুবই জোরাজুরি করলাম বনুকে আমাদের বাড়িতে পাঠানোর জন্য। ওরাও রাজি হয়ে গেল। দেখতে দেখতে বাবা বনুকে আমাদের বাড়িতে নিয়ে চলে এলো। আমার বনু খুবই শান্ত প্রকৃতির একটা মেয়ে, যদিও সেটা শুধু অন্যের কাছে, আমার কাছে না। আমার শ্বশুর বাড়িতে গরু, ছাগল, মুরগি সব আছে, আর আমার বাবার বাড়িতে শুধু 2টো ছোট ছোট ছাগল আছে, শখে পোষে। আমার বনু মুরগি দেখে খুব ভয় পেত, তাই হাতে একটা পাটকাঠি রেখেই দিত মুরগি তাড়ানোর জন্য। খুব খুশিতেই ছিল, পড়াশোনা করতে হচ্ছিল না। সারাদিন একা একা ছাগলছানা নিয়ে খেলত, আর মাঝে মাঝে আমার সাথে গল্প করত। আমি পুকুরে স্নান করতে যেতাম, ওই আমার সঙ্গে যেত, আমি স্নান করতাম, আর ও ডাঙায় বসে গল্প করত আমার সাথে। আর রাত হলেই দুজনের সেলফি তোলার বাহার হতো। এই করতে করতে ঘুমিয়ে পড়তো বুনু, আর আমি ফোন ঘাঁটতাম ওর পাশে শুয়ে শুয়ে। 11:30টার দিকে তুলে রাতের খাবারটা হাতে করে খাইয়ে দিতাম, কিন্তু আমার মনে তো অত খুঁতখুঁতানি নেই, তাই ওকে দরজার বাইরে বসিয়েই খাবার দিতাম। কিন্তু আমার মনে কেমন একটা সন্দেহ হতো, খালি মনে হতো কেউ একটা ওর খাওয়াটা দেখছে, কিন্তু মনের ভুল ভেবে উড়িয়ে দিয়েছিলাম বিষয়টা। দেখতে দেখতে প্রায় 1 সপ্তাহ কেটে গেল আমার বনুর দিদির বাড়ি ঘুরতে আসা। পরদিন সকালে আমি আর আমার বনু খুব আনন্দ করলাম। আমার একটু মনটাও খারাপ করছিল, কারণ বনু বাড়িতে ফিরে গেলে আমি আবার একা হয়ে যাব। বিকেলেও আমরা দুজন ছাদে উঠে অনেক মজা করলাম, কিন্তু মেন বিষয়টা হলো সন্ধেবেলায়। যে মেয়েটার অভ্যেসে পরিণত হয়েছিল সন্ধেবেলায় শুয়ে শুয়ে সেলফি তোলা, সেই মেয়ে আজকে হাতে ফোনও নিচ্ছে না। আমি ভাবলাম হয়তো সারাদিন অনেক দৌড়াদৌড়ি করেছে, তাই টায়ার্ড হয়ে গেছে। সেই জন্য আমি ওকে অত কিছু আর জিজ্ঞেস করলাম না। রাতে যখন খাওয়াতে বসলাম, ও দেখি দরজার বাইরের দিকে তাকিয়ে আছে আর খাচ্ছে। কিন্তু আমি খুব ভালোভাবেই খেয়াল করলাম যে ওর হাতের লোমগুলো কেমন যেন থেকে থেকে দাঁড়িয়ে যাচ্ছে। আমি যেহেতু প্রথমেই সন্দেহ করতাম, তাই ওকে দরজার ওপাশে বসিয়ে খাওয়াচ্ছিলাম। মেয়েটা 2-3 বার ভাত নিয়ে আর খাচ্ছে না। ওকে বললাম, ঠিক আছে যা, এখন বারান্দার ওই চৌকিতে শুয়ে পড়, আমি খেয়ে নিই। তুই, আমি আর জামাইবাবু আমরা 3 জন ঘরে চলে যাব, এসো নাই। অন্যদিন ওকে বলতেও হয় না, ও একাই শুয়ে পড়ে। কিন্তু আজকে বলছে যে না দিদি, তুই খেয়ে নে, আমি তোর ঘরেই ঘুমোবো। কিন্তু আমি বুঝতে পারলাম যে ও খুব ভয় পাচ্ছে, তাই ওকে বললাম, ঠিক আছে আয় তাহলে, আমার কোলে মাথা দিয়ে শুয়ে থাকা এখন। বাধ্য মেয়ের মতো শুয়ে পড়ল সোনাই। ঘরে এসে ঘুম পাড়ালাম। ও তো ঘুমিয়ে পড়ল, কিন্তু আমি কাঁদছিলাম। খুব মনটা খারাপ করছিল ওর জন্য। আমার বর বলল, কেঁদো না, বাড়ি থেকে বড় মা, ছোড়দা আর 2টো বুনু আসবে বলে ঠিক হয়। যাই হোক, সকাল হলো। এবার সকালবেলায় মেয়েটা আবার ঠিক হলো। একটু বেলা হতেই আমাকে বলল, দিদি আমি পান্তা ভাত খাবো, গরম ভাত খাবো না। আমি বললাম, ঠিক আছে তাই খা। আবারও আগের রাতের মতো 2 গাল করে খেলো, আর খেতে পারল না। আমি আর জোর করলাম না। সোনাইকে জিজ্ঞেস করলাম, এই তুই ঠিক আছিস তো? হ্যাঁ রে দিদি, আমি ঠিক আছি, এটা বলল। একটু বেলা হলো। বাবার বাড়ি থেকে সবাই চলে এলো আমার শ্বশুর বাড়িতে বোনকে নিতে। জেঠিমা যতই হোক না কেন, এসেই বুঝে গেছে বোনের শরীরটা খুব খারাপ। গায়ে হাত দিয়ে বুঝল বোনের প্রচণ্ড জ্বর। দুপুরে খাবার খেয়ে এবার ওদের রওনা দেবার পালা। বিকেলের গায়ে গায়ে ওরা বেরিয়ে পড়ল। স্বাভাবিকভাবে
1 ঘন্টা পর ফোন করে জানলাম ওরা ঠিকঠাক পৌঁছেছে বাড়িতে। একদিন পর জেঠি আমাকে সন্ধেবেলায় ফোন করে যেটা বলল, আমি শুনে তো পুরো হা হয়ে গিয়েছিলাম। জেঠির ভাষাতেই প্রকাশ করছি। কি করছিস মা? ভালো আছিস? আসলে তোকে একটা কথা বলার ছিল। আমি বললাম, কি গো জেঠি? তোর শ্বশুর শাশুড়ি কোথায়? আমি বললাম, এই তো পাশে বসে আছে। কেন গো, কিছু হয়েছে? জেঠি বলল, এই মামন, তোদের ওখানে কোনো বাচ্চা মারা গেছে নাকি রে? আমার বুকটা কেঁপে উঠল জেঠির কথা শুনে। কেন গো জেঠি, কি হয়েছে খুলে বলো না। জেঠি বলল, আজকে ওই বাড়িতে গিয়েছিলাম তোর বনুকে নিতে। আচ্ছা দাদা, একটু ক্লিয়ার করে দিই। ওর বাড়ি বলতে আমার দিদির বাড়ির কথা বলা হয়েছে। আমার দিদি মা কালীর শিষ্য। মা তার মধ্যে এসে সকল ভক্তর প্রশ্নের উত্তর দেয়। আজকে ওর বাড়ি গিয়েছিলাম তোর বনুকে নিয়ে। মা বলেছে যে তোদের ওইখানে একটা বাচ্চা মারা গেছে, আর সেটা অপমৃত্যু ছিল। সেই তোর বোনের দিকে দৃষ্টি আকর্ষণ করছে। ও ঘরেই ছিল, বাড়ির এরিয়া থেকে বাইরে বেরিয়ে যায়নি, তাই ওর কোনো ক্ষতি করেনি, কিন্তু ওকে দৃষ্টি দিয়েছে। আর ওর দিদিকে বলবি সাবধানে থাকতে, কারণ ওর দিদি সবসময় বাচ্চা ছেলেদের সাথে খেলা করে, তাই ওকেই দৃষ্টি করে, কিন্তু ওকে কবজা করতে পারে না কখনো। আসলে ও তো ছোট, তাই ওরও ইচ্ছা করে অন্যান্য বাচ্চাদের মতো সেও খেলবে সবার সাথে। তাই তোদের ছোট মেয়ে দুপুরে একা একা ছাগল ছালা নিয়ে খেলতো, আর রাতে দরজার কাছে বসে ভাত খেত। তাই ওর উপর ওই বাচ্চা অশরীরীর দৃষ্টি পড়েছে। এখন বাড়ি যা, সব আগের মতো হয়ে যাবে আবার। জেঠি ওর মাকে জিজ্ঞেস করল, মা, কি করে মেয়েটা মারা গেল? মা বলল, ওর দিদিকে জিজ্ঞেস করবি। জেঠি বলল, কেন, তুমি বলো না। তখন কালিমা ভরে বলল, বাচ্চাটার কাকা নতুন গাড়ি কিনেছিল, নতুন ট্রাক্টর। ও গাড়িতে চড়বে বলে বায়না করতে লাগলো। ওই মেয়েটা গাড়ির পেছনের অংশে মেয়েটা বসেছিল, আর ট্রাক্টরটা ওর কাকা এক জায়গাতে গোল গোল করে ঘোরাতে লাগলো। আরও বাচ্চারা ছিল ওই গাড়িতে, কিন্তু ছেলে মানুষ জানোই তো, আমার কাকার গাড়ি আমি পেছনে যাব, এই বলে পেছনে বসে থাকতে থাকতে আনন্দে উঠে দাঁড়ালো, আর গাড়ি ঘোরানোর তালটা সামলাতে না পেরে সোজা গাড়ির তলায় গিয়ে পড়ে যায়, এবং ওর গায়ের ওপর দিয়ে ওর বড় বড় চাকাগুলো প্রথম পাকে পিষে দেয়, আর দ্বিতীয় পাকে মাথাটা থেতলে দেয়। কিন্তু তার কাকা জানতেই পারল না যে তার ওই সাধের নতুন গাড়ির নিচে একটা ছোট্ট প্রাণ চাপা পড়ে চিরকালের মতো মা বাবাকে হারালো। এই কথাই আমাকে জেঠি জিজ্ঞেস করল। আমিও সেম উত্তর দিলাম। আমিও এই ঘটনাটা জানতাম না। একদিন হাজারো কথার মাঝে এই ঘটনাটা ওঠে, আর আমি জানতে পারি। সত্যি বলতে দাদা, ঝাড়ানোর পর বোনের জ্বরটা কমে গিয়েছিল, কিন্তু মেয়েটা যাই খেত বমি করে দিত, পেট খারাপ, এসব 1 মাস ভুগেছে। সত্যি কতটা কষ্ট হয় বলো। বোনটাকে আশা করে বাড়িতে নিয়ে এলাম 2 দিনের জন্য, আর মেয়েটা 2 দিন ঘুরতে এসে 1 মাস ভুগল। ঘটনাটা খুব কষ্টের ছিল, আমার বোনের দিক দিয়েও আর ওই মেয়েটার দিক দিয়েও। আর একটা কথা বলার ছিল, কেউ যদি এই বিষয়টা নিয়ে কিছু জেনে থাকো তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। মানুষের সর্পদোষ থাকে সেটা শুনেছি, কিন্তু স্বপ্নেরও কি দোষ হয়? মানে আমি যা স্বপ্নে দেখব সেটাই সত্যি হবে? এর আগে একটা ঘটনা লিখেছিলাম যেটা আমার স্বপ্ন নিয়ে, কিন্তু আশ্চর্যজনক ব্যাপার যে সেটা সত্যিই ঘটেছিল। সেটা তুমি শুনিয়েছিলে 565 নম্বর এপিসোডে। তার আগে যে ঘটনাটা লিখেছিলাম সেখানে আমি বলেছিলাম আমি একটা বাজে স্বপ্ন দেখেছি, তোমরা ভগবানের কাছে প্রার্থনা করো যাতে আমার সেই স্বপ্নটা সত্যি না হয়। কিন্তু জানি না আমি কোনো আলতু ফালতু স্বপ্ন দেখলে ভগবান কেন আমার দিকে মুখ তুলে তাকায় না। সেই স্বপ্নটা আমার সত্যি হলো। আমি দেখেছিলাম আমাদের বাড়িতে একটা সাদা কাপড়ে মোড়ানো মরা ঢুকেছিল, কিন্তু সেটাকে আমি ঠিক বুঝছিলাম না। সেখানে আমাদের ফ্যামিলির সবাইকে উপস্থিত থাকতে দেখেছিলাম, কিন্তু কেউ সেরকম কান্না করছিল না। এই স্বপ্নটা দেখার পর তোমাকে স্টোরিটা লিখলাম। যদি তার কয়েকদিন পর খবর পেলাম আমার ছোট মামা অর্থাৎ আমার মেজো জেঠির ভাই মারা গেছে। এরকম আরও অনেক ঘটনা আছে যেগুলো আমার স্বপ্নে এসে আবার সত্যি হয়। এই জন্য আবার কী করা উচিত, কারোর যদি এই বিষয়ে কিছু জানা থাকে দয়া করে একটু হেল্প করো। তবে দাদা, একটা কথা আমি বলতে বাধ্য হচ্ছি, মানুষ মরে যায় ঠিকই, কিন্তু পরিবারের মায়া ত্যাগ করা সবার পক্ষে সম্ভব হয় না। আর কাকির তো 3টে ছোট ছোট ছেলে মেয়ে আছে। যাই হোক, এর থেকে অনেক কিছু বাদ দিয়ে দিলাম, না হলে সমস্যা হতো। ভালো লাগলে অবশ্যই শেয়ার করো আমাদের ভৌতিক কথা পরিবারে। ঘটনাটা এটুকুই ছিল, আজকের মতন এখানেই শেষ করছি। আবারও কথা হবে
অন্য কোনো ঘটনা নিয়ে। তুমি ভালো থেকো, আর তোমার মিষ্টি কণ্ঠে ঘটনা বলে আমাদের মন প্রাণ সব ভরিয়ে রেখো। গুড বাই অমিতদা ভাই, ভালো থেকো। তো বন্ধুরা, এই ছিল আজকের একটি জমজমাট এপিসোড। আশা করছি এপিসোডটি তোমাদের ভালো লেগেছে। কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দাও। যাই হোক, আর বেশি কথা বাড়াচ্ছি না, তোমরা বেশি বেশি করে লাইক করে দিয়েছো আশা করছি। চলো এবার আমরা শুরু করছি শাউট আউট পর্ব। শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে সোমা দাস, লিখেছে অসম্ভব ভয়ের ছিল কিন্তু ঘটনা দুটো সো গ্রেট। সেকেন্ড কমেন্ট করেছে লালটু ডলুই। থার্ড কমেন্ট করেছে রাকেশ এসডি। ফোর্থ কমেন্ট করেছে চুমকি ঘোষ। সবাই লাভ লাভ রিয়াক্ট দিয়েছে। তারপরে কমেন্ট করেছে দুষ্টু, বিশ্বজিৎ দাস, দীপশ্রী দাস, গীতা গোস্বামী, পীযূষ পাল, রাজীব কোটেল, সুমিত ঘোষ, সৌমিলি মণ্ডল, নন্দিনী রয়, প্রভাত রাজা, বিজন চৌধুরী, মনিকা ত্রিপুরা, পম্পা মহন্ত, রিমি বর্মন, বিশ্বজিৎ সর্দার। লিখেছে দাদা কেমন আছো, আশা করি ভালো আছো। আমার ছেলেটার নাম হাই করে বলে দিও, ও খুব খুশি হবে। আমার ছেলের নাম রাজদীপ। হ্যালো রাজদীপ। তারপরে কমেন্ট করেছে এমডি মন, জিৎ দাস, আশিস কোলে, সৃজা দাস, গল্প এখন, কুণাল দাস, সঙ্গীতা ডলুই, ডিজে ভ্লগার অনিশ, সংঘমিত্র রয়, রোহিত সর্দার, কাজল মণ্ডল, প্রেরণা। লিখেছে দাদা আমি খুব ক্লান্ত, কিন্তু তোমার কণ্ঠে ঘটনা শুনে সব ক্লান্তি চলে গেল, আর ঘটনাগুলো দারুণ। থ্যাংক ইউ গো, থ্যাংক ইউ সো মাচ। তারপরে কমেন্ট করেছে অমিতা ঠাকুর, লিখেছে তোমার ঘটনাগুলো শুনতে ভালো লাগে, জানি এপিসোডটাও ভালো হবে। তারপরে কমেন্ট করেছে পাপড়ি দোলা, প্রীতম বিশ্বাস, অক্ষয় অধিকারী, সুদীপ্তা ব্যানার্জি, সোমা রয়, কাকুলি সর্দার, স্বপ্না বাজেল, স্বপ্না মান্না। লিখেছে আমি প্রথম কমেন্ট করছি, এর আগে করিনি তোমার চ্যানেলে কোনোদিনও কমেন্ট। অন্যান্য চ্যানেলে জিন আর বাংলাদেশির ঘটনা শুনতে শুনতে কান পেকে গেছে, কিন্তু তোমার ঘটনা শুনে যেন মুখে স্বাদের রুচিটা ফিরে এলো। ঠিক যেন ঝড়ো হওয়ার পর উচ্ছে বা ডাসা পেয়ারা খেলে হয় তেমন। খুব ভালো ভাই, আমি বিধাননগর থেকে স্বপ্না, ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ। তারপরে কমেন্ট করেছে ইন্দ্রানিধি, অঞ্জলি মণ্ডল, শঙ্কর চক্রবর্তী, রিকু চৌধুরী, দেবাশিস বাগচি, সুদীপ দাস। এরকম আরও অসংখ্য প্রিয় মানুষেরা আমাদের শেষের এপিসোডে কমেন্ট করেছে, যাদের কমেন্ট আমি আর চাইলেও পড়তে পারছি না। তো আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।